আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো আজকের ক্লাসের বিষয়টা কি। আজকে আমরা শিখব আয়ন কি, এটি কিভাবে তৈরি হয় এবং এর উপরে চার্জ কিভাবে আসে। তো এই বিষয়গুলো আমরা শিখব। প্রথমে দেখো, আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি। এখানে প্রথমে প্রশ্ন আছে আয়ন কি। আয়ন হচ্ছে কোনো একটা মৌল যখন কোনো মৌলকে ইলেকট্রন দান করে অথবা কোনো মৌলের থেকে ইলেকট্রন গ্রহণ করে। এই যে দান করে অথবা ইলেকট্রন গ্রহণ করার পরে তার উপর যে একটা চার্জ আসে, সেই চার্জ সহ মৌলটাকে আমরা বলি হচ্ছে আয়ন। যেমন আমি একটা উদাহরণ দিই, যে এই যে সোডিয়াম এই যে একটা ইলেকট্রন দান করে, সোডিয়াম প্লাস, এই যে এটা হচ্ছে সোডিয়াম, এটা মৌলটার নাম হচ্ছে সোডিয়াম। আর এইটা এখন মৌল নাই, এটার নাম এখন আয়ন, এটার নাম হচ্ছে কি আয়ন। তো এই যে আয়ন, এই আয়ন আরেকটা দেখো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন এই যে মাইনাস আয়নে পরিণত হয়। তো এইটার নাম সোডিয়াম আয়ন, এইটার নাম ক্লোরিন আয়ন। তো এইটা কিন্তু আর মৌল বলা যাবে না। এখন কথা হলো যে এই যে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন, এই যে এটার নাম কি আর এটার নাম কি। তো দেখো, এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো আয়ন মূলত দুই প্রকার, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নটা কি? যদি কোনো মৌল অন্য একটা মৌলকে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম একটি ইলেকট্রন দান করেছে, দান করার পরে সে কি করছে, একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়েছে। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নগুলোকে বলা হয় ক্যাটায়ন। এবং এই যে দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তখন এইটার নাম হয় হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলি আমরা ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলি আমরা অ্যানায়ন। এই ছিল অ্যানায়ন এবং ক্যাটায়ন। এরপরে দেখো বলছে আয়ন কেন এবং কিভাবে সৃষ্টি হয়। তো এই যে আয়নটা আসে আসলে কিভাবে, দেখো আমরা জানি মৌলসমূহের একটা ধর্ম আছে। এই পৃথিবীতে যত মৌল আছে সকল মৌলই চায় যে নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হতে। দেখো, এই দুনিয়াতে কেউ অস্থিতিশীল হয়ে থাকতে চায় না, সবাই চায় স্থিতিশীল হতে। ধনী আরো ধনী হতে চায়, ছোট লোক আরো বড় লোক হতে চায়, গরিব ধনী হতে চায়। তো সবাই যে মানে উচ্চ পদে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে আসলে মৌলগুলোর মধ্যে এরকম আকাঙ্ক্ষা থাকে। যেমন সকল মৌলই চায় যে আমি এমন সম্পদশালী হব যেন আমার কোনো সম্পদ দরকার না হয়। সে অস্থির থাকতে চায়, সে একটা স্থির অবস্থা প্রাপ্ত হতে চায়। তো এই যে স্থির অবস্থা প্রাপ্ত, তোমরা জানো যে পর্যায় সারণীতে 18 নম্বর যে গ্রুপটা আছে, সেই গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করে। সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে স্থিতিশীল অবস্থায় বিদ্যমান থাকে এই পৃথিবীতে। তো সকল মৌল তাহলে সচরাচর চায় যে ওই নিষ্ক্রিয় গ্যাসের মতোই ইলেকট্রন বিন্যাস অর্জন করে তার মতো একটা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হতে। তো ওই যে নিষ্ক্রিয় গ্যাসটা যে আছে, নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস অর্জন করতে সকল মৌলই চায়। এখন কোন মৌল কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস, কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? যে নিষ্ক্রিয় গ্যাসের কাছে যে মৌল আছে, সেই মৌল সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাবে। যেমন আমরা দেখি এই যে নিয়ন, এই যে নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের আগে আছে ফ্লোরিন এবং এই নিয়নের পরে কিন্তু আছে সোডিয়াম। অর্থাৎ নিয়ন হচ্ছে 10 নম্বর মৌল, 9 নম্বর আছে ফ্লোরিন, সোডিয়াম আছে 11 নম্বর। অর্থাৎ তখন কি হবে, এই যে ফ্লোরিন বেটা এ চাবে যে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে নিয়নের 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন সে অর্জন করবে। আবার সোডিয়াম কি চাবে, সোডিয়াম চাবে যে এর যে 11টা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই যে 10টা ইলেকট্রন প্রাপ্ত হলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আর যখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তখন সোডিয়াম স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। একইভাবে ফ্লোরিনও যখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তখন সেও নিয়নের মতো স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। তো এই যে সকল মৌল স্থিতিশীল হতে চায়, এই চাওয়া থেকেই আসলে তাদের ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ এই ঘটনাটা ঘটে থাকে। তো যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা করবে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন, আর যারা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে তারা হবে অ্যানায়ন। তো কিভাবে এটি হয় সেটি আমরা একটু দেখি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এটি সহজেই বোঝা যায় যে কে ইলেকট্রন দান করবে আর কে গ্রহণ করবে। আমরা দুই একটা উদাহরণ দেখি।
আমরা একটু ভিন্ন উদাহরণে যাই, যেমন আমরা ম্যাগনেসিয়াম নিলাম। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমরা জানো 12 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাস আমি করি 1s2 2s2 2p6 3s2। দেখো এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর এইটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তো ম্যাগনেসিয়ামের তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? মাত্র 2টা ইলেকট্রন আছে। তো আমরা জানি ম্যাগনেসিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাসের কাছে অবস্থান করে? নিয়নের কাছে অবস্থান করে। দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে নিয়নের কাছাকাছি আছে, নিয়ন হচ্ছে 10 নম্বর, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। দেখো নিয়নের ইলেকট্রন বিন্যাস এইটুকুন, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটুকুন সহ আরো বর্ধিত কিছু ইলেকট্রন রয়েছে। তো এই ম্যাগনেসিয়াম কি করে? এই যে শেষ কক্ষপথের 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন কাউকে দান করে দেয়। দান করে দিলে দেখো এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সে তখন নিয়নের মতো স্থিতিশীল একটা অবস্থা প্রাপ্ত হয়। আর যখন এই 2টা ইলেকট্রন ম্যাগনেসিয়াম দান করে দিবে, তখন ম্যাগনেসিয়াম এই যে 2টা ইলেকট্রন দান করে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ম্যাগনেসিয়াম প্লাস। তো এখন প্রশ্ন আসে, দেখো আমরা আয়ন কেন সৃষ্টি হয় আর কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখলাম। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসে, সেটা হলো যে এই যে আয়নের উপর যে চার্জ আসে, এই যে ধনাত্মক চার্জ আসে, আবার ক্লোরিনে দেখলাম আমরা ঋণাত্মক চার্জ আসছে। তো এই যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ এটা আসলে কিভাবে আসে সেটা একটু আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে 2টা মৌল আমরা একটু দেখি। যেমন আমরা দেখব হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি করে? দেখো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে 13টি। তো তার কাছে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন 10 নম্বর, আর আরেকটা নিষ্ক্রিয় গ্যাস আছে আর্গন, সেটা 18 নম্বর। তার মানে অবশ্যই 13 নম্বর মৌল 10 নম্বরের কাছে 18 নম্বর দূরে, এই জন্য সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে তোমরা জানো নিয়নের আছে মাত্র 10টি ইলেকট্রন, তার মানে এই পর্যন্ত। তাকে তাহলে কি করতে হবে? 3টি ইলেকট্রন দান করে দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম অ্যালুমিনিয়াম ইলেকট্রন দান করে, সে গ্রহণ করে না, সে কি করে? দান করে। তাহলে অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন দান করে দিবে, তাহলে তোমরা জানো যে অ্যালুমিনিয়ামে প্রোটন আছে 13টি, অর্থাৎ 13টি ধনাত্মক চার্জ আছে, আর ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ আছে 13টি। কিন্তু যখন অ্যালুমিনিয়াম এই 3টা ইলেকট্রন দান করে দিবে, তখন কি আর এই 13টি মাইনাস চার্জ থাকবে না? তখন এখানে চার্জ থাকবে হচ্ছে মাত্র 10টি। যখন 3টি সে ইলেকট্রন দান করে দিবে, তখন তার চার্জ আর এই 13টি মাইনাস থাকবে না, তখন থাকবে মাত্র 10টি। যখন 10টি ইলেকট্রন সে থাকলো, আর প্রোটন তো তোমরা জানো প্রোটনের কোনো পরিবর্তন হয় না, মৌলের কেন্দ্রে প্রোটনগুলো থাকে, প্রোটনের বৃদ্ধি বা হ্রাস হয় না। সেক্ষেত্রে 3টা ইলেকট্রন দান করে দিল, প্রোটন তো আর দান করেনি, তাহলে প্রোটন 13টা ছিল, 13টি আছে। তাহলে প্রোটন 13টি আছে, আর ইলেকট্রন 13টি ছিল, কিন্তু 3টা সে দান করে দিল, তার মানে তার এখন ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে একটা মৌলের যতগুলো প্রোটন থাকে ততগুলাই ইলেকট্রন থাকে, যার কারণে মৌলটা চার্জ নিরপেক্ষ থাকে। এই যে অ্যালুমিনিয়াম, আমরা অ্যালুমিনিয়ামের প্রতীক লিখি Al, ম্যাগনেসিয়ামের প্রতীক লিখি Mg। তাহলে এগুলোর উপর কোনো চার্জ নাই কেন? এগুলোর উপর চার্জ নাই কারণ অ্যালুমিনিয়ামের যতগুলো প্রোটন থাকে ততগুলাই ইলেকট্রন থাকে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান। এই ধনাত্মক এবং ঋণাত্মক সমান থাকার কারণে তারা তাদেরকে প্রশমিত করে দেয়, ফলে কোনো চার্জ থাকে না। এখানেও ঠিক সেম কথা, 12টা প্রোটন থাকে, 12টা ইলেকট্রন থাকে, 12টা প্রোটন 12টাই ধনাত্মক, 12টাই ঋণাত্মক চার্জ থাকে। এই যে 12টা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ দুজনকে প্রশমিত করে দেয়, ফলে কোনো চার্জ প্রদর্শন করে না। কিন্তু যখন ইলেকট্রন দান করে দেয়, তখন তো এখানে তার 13টা প্রোটনই থাকে, প্রোটন তার দান করে না, যার মানে ইলেকট্রন দান করার কারণে এখানে 10টি ইলেকট্রন হয়ে যায়। তার মানে ইলেকট্রন কয়টা কমে গেল? 3টা ইলেকট্রন কমে গেছে, অর্থাৎ এখন ইলেকট্রন আছে 10টা আর প্রোটন আছে কয়টা? 13টা। তার মানে প্রোটন বেশি আছে, কয়টা বেশি আছে? 3টা প্লাস বেশি আছে, 3টা প্রোটন বেশি আছে। তখন যখন অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে, তখন অ্যালুমিনিয়ামকে আমরা এভাবে লিখি অ্যালুমিনিয়াম 3+। এই যে 3+টা কেন দিলাম? এর দ্বারা বুঝাইতেছি যে সে 3টা ইলেকট্রন দান করার ফলে তার এখন 3টা প্রোটন বেশি আছে, তার এখন কি আছে? 3টা প্রোটন বেশি আছে, এই কারণে অ্যালুমিনিয়াম 3+।
এবার একটা গ্রহণ করলে কি হয় দেখি। দেখো ক্লোরিন, ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন এই যে মাইনাস আয়নে পরিণত হয়। কিভাবে হয় তোমরা জানো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 17টা ইলেকট্রন। সে কি করবে, তার কাছে যে নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আর্গন। তো সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে, আর্গন আছে 18 নম্বর মৌল, তাহলে একটা ইলেকট্রন দরকার। সে কি করবে, একটা ইলেকট্রন কোনো মৌলের থেকে গ্রহণ করে নিয়ে এই যে শেষ কক্ষপথ সহ সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন সে কি করে, গ্রহণ করে। তো ক্লোরিনের প্রোটন আছে 17টি, ইলেকট্রন আছে 17টি। যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে কি ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। তখন একটা ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন হবে 18টি। দেখো প্রোটন ছিল 17টি, ইলেকট্রন এখন 18টি, একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার কি হয়েছে, প্লাস চার্জ বৃদ্ধি পেয়েছে নাকি মাইনাস চার্জ বৃদ্ধি পেয়েছে? অবশ্যই মাইনাস চার্জ বৃদ্ধি পেয়েছে একটা। যে একটা বৃদ্ধি পেয়েছে, এই কারণে ক্লোরিন যখন ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তার উপরে এই যে একটা চার্জ আমরা দিই। যদি কোনো মৌল দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা দুইটা চার্জ দেবো, আর দুইটা মাইনাস চার্জ, অর্থাৎ ইলেকট্রন যত গ্রহণ করবে তার মাইনাস চার্জ তত বৃদ্ধি পাবে, আর ইলেকট্রন যত ছেড়ে দিবে এই তার প্রোটন সংখ্যা তত, অর্থাৎ ধনাত্মক চার্জ তত বৃদ্ধি পাবে। এই হলো মোটামুটি তোমাদের আয়ন সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আয়ন সম্পর্কে আর কোনো তোমাদের সমস্যা থাকার কথা নয়। ধন্যবাদ।